এক চন্দ্রপুর নামের গ্রামে নেহা নামের একটি মেয়ে থাকত। নেহা ছিল অনাথ। তার মা বাবা ছোটবেলাতেই মারা যান। তারা চলে যাওয়ার পর সে নিজের জীবনটা নিজেই সামলেছে। প্রতিটা দিন কঠোর সংগ্রাম করে পার করেছে। নেহা দেখতে ছিল খুবই সুন্দরী, কিন্তু তার এই রূপই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। গ্রামের কিছু লম্পট ছেলে তাকে সুযোগ পেলেই বিরক্ত করত এবং কুৎসিত মন্তব্য করত। কিন্তু নেহা ছিল দৃঢ়চেতা। সে নীরবে সব সয়ে যেত, শুধু নিজের কাজ নিয়েই থাকত। অন্যদিকে গ্রামের মহিলারা ছিল আরও নিষ্ঠুর। তারা তাকে কেবল অলক্ষ্মীই বলত না, তার দুর্ভাগ্যের জন্য গোটা গ্রামের যে কোনো বিপদকেও দায়ী করত। তাদের চোখে নেহা ছিল এক জীবন্ত অভিশাপ। একদিন দুপুরে যখন সূর্য মাথার উপর প্রখর তেজ ছড়াচ্ছে, নেহা গ্রামের কাছের সরজু নদীতে জল ভরতে গেল। কলসি কাঁখে নেহা যখন ঘাটে পৌঁছালো, তখনই সেখানে কিছু মহিলার দেখা হলো। তাদের মধ্যে রাধা নামের মহিলাটি ছিল সবচেয়ে বেশি মুখরা এবং বিদ্বেষপূর্ণ। দেখ দেখ, অলক্ষ্মী আবার জল ভরতে এসেছে। এই অলক্ষ্মীকে দেখলেই আমার রক্ত গরম হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলেছিস। এর জন্যই তো দেখছিস এবার বর্ষার শুরুতেই নদী শুকোতে শুরু করেছে। নিজের মা বাবাকে ছোটবেলাতেই খেয়ে ফেলেছে। এবার মনে হয় আমাদের জলের উৎসও শেষ করে দেবে, তাই এখানে জল ভরতে এসেছে। আরে, আমরা তো কতবার মোড়লকে বলেছি ওকে গ্রাম থেকে বের করে দাও। ওকে দেখলে মনে হয় আমাদের কপালটাই পুড়ে যাবে, কিন্তু মোড়ল তো ওকে গ্রাম থেকে বেরই করে না। নিশ্চয়ই কোনো মতলব আছে। আমার তো মনে হয় মোড়লের সাথে এর আঁতাত চলছে, তাই তো মোড়ল এত সাহস পায় না। এই অলক্ষ্মীর সাহস কত হয়েছে দেখ। এইসব আপনারা কি বলছেন? আমি আপনাদের মেয়ের বয়সের, তবুও আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন। মেয়ের বয়সের হলেও তুই আমাদের কেউ নোস। তুই অলক্ষ্মী, তোর আশেপাশে থাকলেই বিপদ হয়। ঠিক বলেছিস রাভা, তুই তো অলক্ষ্মী যে নিজের মা বাবাকে শেষ করে দিলি। আমার তো ভয় হয় তোর কারণে আমাদের গ্রামের ওপর না আবার কোনো বড় বিপদ নেমে আসে। আমরা মোড়লকে আরও কড়াভাবে বলবো। নেহার চোখ জলে ভরে উঠল। সে অপমান হজম করে কলসি ভরে দ্রুত সেখান থেকে বাড়ির পথে হাঁটা শুরু করল। বাড়িতে এসে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার কান্না বাঁধ ভাঙল। সে মাটিতে বসে জোরে জোরে বিলাপ করতে লাগল এবং তার মা বাবাকে স্মরণ করে বলল, ওগো মা বাবা, তোমরা আমাকে একা ফেলে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে। এই গ্রামে বেঁচে থাকা এর চেয়েও কষ্টের। এইভাবে তাৎক্ষণিক অপমান এবং দীর্ঘদিনের উপেক্ষা নেহার মনকে ক্ষতবিক্ষত করে দিত। সে জানত যতদিন সে এই গ্রামে থাকবে, এই অভিশাপ তার পিছু ছাড়বে না। দিনগুলো একই রকম বিষাদ নিয়ে কাটছিল। নেহার জীবন ছিল নিঃসঙ্গতা আর তাড়নার এক মিশ্রণ। এক দুপুরে নেহা নিজের ঘরে সামান্য রান্না করছিল। সে তখন জানত না তার এই নিঃসঙ্গতাকে কাজে লাগাতে মোড়ল এক জঘন্য চাল চেলেছে। দরজায় মৃদু শব্দ শুনে সে তাকালো এবং দেখল মোড়ল দাঁড়িয়ে আছেন। তাকে দেখে নেহা রীতিমতো ভীত হল। আরে মোড়লজি, আপনি এখানে? আরে হ্যাঁ, কি করব, তোমার সাথে দেখা করতে তো আসতে হবেই। ভাবলাম কতদিন তোমার সঙ্গে কথা হয়নি, তাই একবার দর্শন করে যাই। তোমার মতো সুন্দর মুখ অনেক দিন ধরে দেখিনি তো। আপনি এখানে কেন এসেছেন জানেন না? গ্রামের মহিলারা আমার নামে কেমন কথা বলে। আপনার দুর্নাম হবে। আরে তাদের কথা ছাড়ো, কে কি বলল তাতে আমাদের কি? আর তাছাড়া তারা তো শুধু সত্যি কথাই বলে। আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। এখন কি বলবো, তুমি তো আমার দিকে তাকাও না, আমার কথা শোনো না। এসব আপনি কি বলছেন মোড়লজি? নিজের বয়স দেখুন, আমি আপনার মেয়ের বয়সের। আপনার কি একটুও লজ্জা নেই এমন কথা বলতে? লজ্জা? এই লজ্জা তো তোমার হচ্ছে আমার গভীর ভালোবাসা দেখে। পাগলি কোথাকার, ভালোবাসা কি আর বয়স দেখে হয়? আর আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে থাকলে এই গ্রামে থাকবে কেন? তুমি আমার এখানে রানী হয়ে থাকবে। তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আমার রানী হতে হবে না। আপনার নোংরা উদ্দেশ্য আমি ভালো করেই বুঝি। আপনি এখান থেকে চলে যান, এটাই আপনার জন্য মঙ্গলকর। আরে তোমার কিসের এত অহংকার? তুমি একা, অভিশাপগ্রস্ত, এত কষ্ট সহ্য করছো, তবুও আমার কথা শোনো না।
আমার মতো ধনী মোড়লের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? বেয়াদব কোথাকার! আমি মরে গেলেও আপনার মতো দুশ্চরিত্র মানুষের কথা মানব না। এখন আপনি এখান থেকে যান, নইলে আমি এখন চিৎকার করব এবং সবাইকে ডাকব। কিন্তু নেহার এই প্রত্যাখ্যান তার অহমিকায় আঘাত হানল। মোড়লের মুখ রাগে লাল হয়ে গেল। নেহার এমন রুদ্রমূর্তি দেখে মোড়ল আর দাঁড়াল না। সে দ্রুত সেখান থেকে চলে গেল। মোড়লের প্রস্থান নেহাকে সাময়িক স্বস্তি দিলেও তার মনে নতুন করে ভয় ও বিষাদ জন্ম নিল। এই অপমান সয়ে সে যখন কাজ গুছাচ্ছিল, তখনই মনে পড়ল যে ঘরে কাঠ একেবারেই ফুরিয়ে গেছে। সে দ্রুত একটা ঝোলা ও কুড়াল নিয়ে জঙ্গল থেকে কাঠ আনার জন্য বেরিয়ে পড়ল। নেহা যখন গ্রামের শেষ সীমানা পার করে জঙ্গলের পথে যাচ্ছিল, তখনই সেই কুখ্যাত ছেলেগুলো তার পথ আটকাল। তারা অনেকভাবে গান গেয়ে তাকে উত্ত্যক্ত করতে শুরু করল। আহা, লল্লালা লল্লালা, কোথায় যাচ্ছ একা একা? এত রূপ নিয়ে জঙ্গলে একা যাওয়া কি ঠিক? আরে বল না, আমরাও তোমার সাথে যাই। তোমার তো এই দুনিয়ায় কেউ নেই, তাই আমাদের সঙ্গই নাও, আমাদের ভুলে যেও না। আমার এই দুনিয়ায় কেউ না থাকলেও ঈশ্বর আছেন, তিনি সব দেখেন। তাই তোমরা ভগবানকে ভয় করো এবং নিজের বাড়ি যাও, আর আমার পথ ছেড়ো। ছেলেগুলো কিছুটা ভয় পেল এবং হাসি থামিয়ে সেখান থেকে চলে গেল। নেহা দ্রুত পায়ে জঙ্গলের গভীরে প্রবেশ করল। কাঠ কাটতে কাটতে তার মনে বারবার সেই অপমানের দৃশ্য ভেসে আসছিল। তার ভেতরে এক তীব্র ক্রোধের আগুন জ্বলছিল। সে সেই রাগে জোরে জোরে কুড়াল কাঠের উপর মারছিল। তখনই হঠাৎ এক দুর্বল ক্ষীণ কণ্ঠস্বর তার কানে এলো। আরে, এ কার আওয়াজ? কে কথা বলছে? সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখল না। আবার সেই আওয়াজ এলো। মনে হচ্ছিল কেউ কষ্ট পাচ্ছে এবং সাহায্য চাইছে, কিন্তু আওয়াজটি এত নিচু ছিল যে নেহা বুঝতে পারছিল না উৎস কোথায়। আরে, কে তুমি? দেখা যাচ্ছ না কেন? আমাকে তো সাহায্য করতেই হবে। নেহা সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে চলল। বেশ কিছুটা ভিতরে যাওয়ার পর একটা ঘন ঝোপের আড়ালে সে একটা গুহা দেখতে পেল। গুহা দেখে সে অবাক হলো। আরে, এটা তো গুহা। মনে হচ্ছে এখান থেকেই আওয়াজ আসছিল। এই ভেবে সে গুহার ভেতরে চলে গেল। গুহার ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। উফ, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। এখন কিভাবে বুঝবো কে সাহায্য চাইছে? হঠাৎ আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। সে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে এলো। আরে, আওয়াজ তো বন্ধ হয়ে গেল। এখন কি করি? এই অন্ধকারে কিছু করা যাবে না। ঠিক আছে, কাল সকালেই মশাল নিয়ে আসব, তখন দেখব এটাকে। কাঠের বোঝা নিয়ে নেহা দ্রুত বাড়ি ফিরে গেল। বাড়ি এসে নেহা রান্না করছিল, কিন্তু তার মন কেবল সেই রহস্যময় কণ্ঠস্বরটির কথা ভাবছিল। যদি সে আহত অবস্থায় আটকে থাকে, তার কি খুবই কষ্ট হচ্ছে? এই ভেবে সারা রাত তার ঘুম হলো না। সকালে উঠেই নেহা কিছু খাবার আর প্রাথমিক জংলি ঔষধ নিয়ে আবার গুহার দিকে ছুটল। গুহার ভেতরে ঢুকে সে মশাল জ্বালালো। আলোর ঝলকানিতে গুহার ভেতরে সে যা দেখল তাতে সে প্রায় কেঁপে উঠল। সেখানে একজন সুদর্শন নওজোয়ান যুবক আহত অবস্থায় পড়ে আছে। তার শরীরে একাধিক ক্ষত এবং সে অত্যন্ত দুর্বল। আরে, এ তো একজন পুরুষ। কি করব এখন আমি? নেহা নিজেকে সামলে তাকে তোলার চেষ্টা করল, কিন্তু সে পারল না। আমি তো একে তুলতে পারছি না। একে হাসপাতালে নেওয়া সম্ভব নয়। তাহলে কি করি?
সে দ্রুত তার ব্যাগ থেকে জড়িবুটি বের করে পিষে ক্ষতস্থানে লাগালো। তারপর নজওয়ানকে একটু জল পান করালো। দিনে ২-৩ বার নেহা গোপনে সেই গুহায় যেত এবং সেই যুবকের সেবা করত। নেহার যত্নে সেই নজওয়ানের ক্ষত ধীরে ধীরে শুকোতে শুরু করল। কিন্তু গ্রামের চোখ ফাঁকি দেওয়া কঠিন ছিল। রাধা এবং অন্য মহিলারা লক্ষ্য করল যে নেহা রোজ জঙ্গলে যাচ্ছে কিন্তু কাঠ নিয়ে ফিরছে না। তাদের সন্দেহ আরও গভীর হল। কি হচ্ছে রে? এই অলক্ষীটা রোজ জঙ্গলে যায় কিন্তু কাঠ আনে না। নিশ্চয়ই কিছু কুকাজ করছে। আমাদের মোড়লকে জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করে দেবে এই মেয়েটা। এখনই মোড়লকে গিয়ে বলি। গ্রামবাসীরা আবার মোড়লের কাছে গিয়ে তাদের সন্দেহ প্রকাশ করল। মোড়লজি, নেহা রোজ জঙ্গলে যায় কিন্তু কিছু আনে না। নিশ্চয়ই কোনো গোপন কাজ করছে। আপনি ওকে গ্রামের বাইরে পাঠান। আরে বাবা, সে কি করছে না করছে তাতে তোমাদের এত চিন্তা কেন? তোমাদের কি দরকার? সে নিশ্চয় কিছু খুঁজছে। যাও যাও, নিজের কাজ করো, ওকে নিয়ে মাথা ঘামিও না। মোড়ল মনে মনে খুশি হল। সে ভাবল নেহা নিশ্চয়ই ভয়ে লুকিয়ে কোনো কাজ করছে যা তাকে আরও কাবু করার সুযোগ দেবে। দেখেছিস, আমি তো আগেই বলেছিলাম মোড়ল নিশ্চয়ই নেহার কাছে বশ হয়ে গেছে, তাই আমাদের কথা শুনছে না। নেহার নিবিড় পরিচর্যায় সেই নওজোয়ান প্রায় সুস্থ হয়ে উঠল। একদিন নেহা গুহায় গিয়ে দেখে যুবকটি সেখানে নেই। তাকে খুঁজে না পেয়ে নেহা চিন্তিত হল। আরে, তিনি কোথায় গেলেন? এখনও তো পুরোপুরি সুস্থ হননি। হয়তো নিজের বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে সেই নওজোয়ান ছিল রাজ্যের রাজপুত্র অর্জুন। তিনি সুস্থ হয়ে গোপনে তার মন্ত্রী সুরেশের সাথে যোগাযোগ করে সেখান থেকে চলে যান। এদিকে গ্রামের লক্ষণ নামের এক যুবক, যে নেহাকে বিরক্ত করত, সে নেহার পিছু নিয়েছিল। সে নেহার গুহা থেকে বেরিয়ে আসার সময়কার অস্থিরতা লক্ষ্য করে। সে দ্রুত গ্রামে ফিরে গিয়ে খবর ছড়িয়ে দিল। শোনো গো গ্রামের লোক, শোনো, নেহা জঙ্গলে একা যায় না, সে সেখানে পুরুষের সাথে দেখা করে। আজ সেই লোকটা ছিল না বলে সে পাগল হয়ে খুঁজছিল। আমি নিজের চোখে দেখেছি। গ্রামে আবার তুমুল হইচই শুরু হলো। সবাই মোড়লের কাছে গেল। কি বলছিস? নেহা কি করেছে? মোড়লজি, লক্ষণ সত্যি বলছে, নেহা চরিত্রহীনা। আপনার এখনই বিচার করা উচিত। ওকে, নেহাকে আমি ছাড়ব না। সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন তার এমন পরিণতি হবে যে সে জীবনে ভুলবে না। নেহা যখন বাড়িতে পৌঁছালো, দেখল তার বাড়ির সামনে গোটা গ্রামের লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। মোড়ল সবার সামনে কোমরে হাত দিয়ে রাগে কাঁপছেন। এসব কি হচ্ছে? আপনারা এখানে কেন? কোথায় গিয়েছিলি নেহা? কাকে লুকোতে গিয়েছিলি? কার সাথে দেখা করতে গিয়েছিলি? এসব আপনি কি বলছেন মোড়লজি? আমি তো শুধু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। মিথ্যে বলিস না। কাঠ কাটতে গিয়েছিলি তো উড়াল কই তোর? আর কাটই বা কই? আমরা সব জানি। বল, সেই লোকটাকে যার সঙ্গে তোর অপবিত্র সম্পর্ক চলছে? মোড়লজি, আমি সত্যি বলছি, এই রকম কিছুই না। আমি শুধু একজন আহত মানুষের সেবা করছিলাম। আহত? বাহ, এখন এই নতুন গল্প ফেঁদেছিস। শোন নেহা, তোর চালাকি আমি বুঝি। এই গ্রামে থাকতে হলে আমার নিয়ম মেনে থাকতে হবে, না হলে এখনই গ্রাম ছেড়ে চলে যা, অলক্ষী কোথাকার। এই অপমান নেহার কাছে মৃত্যুর সমান ছিল। সে চোখের জল মুছে কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল। তার পিছনে মোড়ল আর তার সঙ্গীরা হাসতে লাগল। চলো, এবার সব ঠিক আছে। ও নিজেই একদিন আমার কাছে আসবে টাকার জন্য। ঘরে এসে নেহা নীরবে কাঁদতে লাগল। তার মনে হলো যেন গোটা গ্রাম তার বিরুদ্ধে একজোট হয়েছে। সে দেখল ঘরে রেশন শেষ, টাকাও নেই। টাকা তো ফুরিয়ে গেল। এখন কি করব? কোনো কাজও তো পাচ্ছি না। মোড়ল সবার কাছে মানা করে দিয়েছে। একমাত্র উপায় ছিল মোড়লের কাছে টাকা ধার করা। নেহা জানত এতে তার বিপদ আরও বাড়বে, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না। বাধ্য হয়ে সে মোড়লের বাড়িতে গেল। কি আবার কি মনে করে এলে? মোড়লজি, আমার কিছু টাকার দরকার। যদি আপনি আমাকে 1000 টাকা ধার দেন, আমি 2 মাসের মধ্যে আপনাকে সব ফিরিয়ে দেব। দয়া করে সাহায্য করুন। টাকা? টাকা তো আমি দেব, তবে একটা শর্ত আছে।
তুমি যদি টাকা ফেরত দিতে না পারো তবে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। না না, আমাকে এই টাকা চাই না। আরে ভয় পাচ্ছ কেন? 2 মাস তো সময় পাচ্ছ। টাকা না পেলে তো বিয়ে করতেই হবে। আর যদি টাকা না নাও তো খাবে কি ভেবে দেখো। মজবুরি আর হতাশার মধ্যে নেহা 1000 টাকা নিয়ে সেখান থেকে চলে এলো। মোড়ল নিশ্চিত ছিল যে নেহা কোনো কাজ পাবে না এবং তাকে বিয়ে করতে বাধ্য হবে। নেহা গ্রামে কাজ খুঁজে ব্যর্থ হল। রাধা পর্যন্ত তাকে ফিরিয়ে দিল। না গো অলক্ষী, আমার বাড়িতে কোনো কাজ নেই, তুই অন্য কোথাও যা। 2 মাস শেষ হতে চলল, কিন্তু নেহা টাকা জোগাড় করতে পারল না। একদিন নেহা যখন রান্না করছিল তখনই দরজায় আবার ধাক্কা। নেহা দরজা খুলে হতবাক। সামনে সেই নওজোয়ান দাঁড়িয়ে। আপনি এখানে কিভাবে? আপনার শরীর কেমন আছে? আমি তোমাকে খুঁজেই বের করেছি। আমি এখন একদম সুস্থ। তুমিই তো আমাকে জীবন দিয়েছো। অর্জুনকে ঘরে থাকতে দেখে গ্রাম জুড়ে আবার গুঞ্জন শুরু হলো। তখনই মোড়ল তার দলবল নিয়ে সেখানে হাজির হলো। বাহ, চালবাজ মেয়ে, টাকা দিতে পারিসনি তো নতুন পুরুষ নিয়ে এসেছিস। এই লোকটাই সেই যার সাথে তোর অবৈধ সম্পর্ক ছিল। মোড়লজি, আমার টাকা নেই, কিন্তু 2 মাসের সময় এখনো শেষ হয়নি। আর ইনি সেই পুরুষ নন। মিথ্যা বলিস না, এখন আমার বিয়ে করার সময়। আমার টাকা দে, না হলে আজই তোকে আমি নিয়ে যাব। বাস করুন, আপনার নীচতা এবার বন্ধ করুন। অর্জুনের চোখে ছিল রাজ্যের অধিকার। মোড়ল তার কণ্ঠস্বর শুনে থমকে গেল। তখনই নেপথ্যে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি এগিয়ে এলেন। তিনি ছিলেন মন্ত্রী সুরেশ। থামুন, আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি সাধারণ কেউ নন, আর এই নেহা দেবীও কোনো অলক্ষী নন। ইনি আমার রাজার পুত্র, রাজকুমার অর্জুন। রাজকুমার? হ্যাঁ, আমি সেই আহত পুরুষ যাকে তুমি নোংরা কথা বলে অপমান করেছ। তুমি জানো না তুমি কত বড় অপরাধ করেছ। তোমার মতো লোলুপ অযোগ্য ব্যক্তি মোড়ল হতে পারে না। গ্রামের লোক স্তব্ধ। মোড়লের মুখ ভয়ে সাদা হয়ে গেল। মন্ত্রী সুরেশ ঘোষণা করলেন যে মোড়লকে তার অপরাধের জন্য কারাগারে পাঠানো হবে এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। নেহা, তুমি শুধু আমার প্রাণই বাঁচাওনি, তুমি তোমার সততা আর মানবিকতা প্রমাণ করেছ। এই গ্রামের মানুষ তোমাকে অলক্ষী বলেছে, কিন্তু তুমি এই গ্রামের আশার আলো। তোমার ঋণের মূল্য আমার রাজত্বেও দেওয়া সম্ভব নয়। তোমার কাছ থেকে নেওয়া 1000 টাকা আমি ফিরিয়ে দিলাম। এরপর অর্জুন সবার সামনে নেহার কাছে বিয়ের প্রস্তাব রাখলেন। আমি চাই নেহা আমার রাজ্যের রানী হোক। তার মতো দয়ালু ও সাহসী হৃদয়ের মানুষই পারে আমার রাজ্যের মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে। আমরা গরিব, আমাদের সাথে আপনার যায় না। তো কি হয়েছে নেহা? তুমি গরিব হতে পারো, তবে তোমার মনটা অনেক ভালো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে নেহা অনেক খুশি হল এবং বিয়ের জন্য হ্যাঁ করে দিল। এরপর রাজকুমার নেহাকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন। এই রকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।